ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে সুস্থ আছো। চলো আজ আমরা প্রথম অধ্যায়টা শেষ করে ফেলি। আমরা আগের দিন পড়েছিলাম উৎপাদনের উপাদান কাকে বলে, উহা কয় প্রকার এবং কি কি। এই যে কটি ছিল 4 প্রকার আমরা যে পড়েছিলাম, তার মধ্যে প্রথম যেটি জমির বৈশিষ্ট্য আমরা আগের দিন পড়েছি। আজ তাহলে বাকি 3টি উপাদান সম্পর্কে আমরা পড়ি। প্রথম হচ্ছে শ্রম। তাহলে লিখে ফেলো, শ্রমের বৈশিষ্ট্য লেখো। বলছি আনসারটা। উৎপাদনে নিযুক্ত দৈহিক বা মানসিক পরিশ্রমের সাহায্যে যদি অর্থ উপার্জন করা হয় তাহলে তাকে অর্থনীতিতে শ্রম বলা হয়। এবার হেডিং করো, শ্রমের বৈশিষ্ট্য। নাম্বার 1, শ্রমিক শ্রম বিক্রি করেন। নাম্বার 2, কোনো সময় কাজ না করলে সেই শ্রমকে সঞ্চয় করে রাখা যায় না। নাম্বার 3, অন্যান্য উপাদান বা কোনো দ্রব্য বিক্রয়ের সময় বিক্রেতার উপস্থিতি অত্যাবশ্যক নয়, কিন্তু শ্রম বিক্রির সময় শ্রমিকের উপস্থিতি সর্বাগ্রে প্রয়োজন। নাম্বার 4, শ্রম শক্তির ক্ষয় আছে, উপযুক্ত বিশ্রাম ও খাদ্যের দ্বারা সেই ক্ষয় পূরণ করা যায়, তবে শ্রম অবিনশ্বর নয়। নাম্বার 5, এটা জমির বেলা যেমন বলেছিলাম যে ওটা বৈশিষ্ট্য নয়, জাস্ট দামটা লিখে রাখো। নাম্বার 5-এ তোমরা এখানেও ব্র্যাকেটের মধ্যে লিখে রাখো শ্রমের দাম মজুরি। এবার তাহলে বুঝে নাও শ্রম বলতে আমরা কি বুঝছি। আমরা দেখি যে কোনো কাজ আমাদের শারীরিক পরিশ্রম বা মানসিক পরিশ্রমের সাহায্যে করতে হয়। এবার এই কাজের সাহায্যে যদি আমরা অর্থ উপার্জন করি তখনই তাকে আমরা অর্থনীতিতে কি বলবো? শ্রম বলবো। আমরা কৃষিক্ষেত্রে দেখি কৃষক দৈহিক পরিশ্রমের সাহায্যে কাজ করছেন এবং সেখানে তার বুদ্ধিও অ্যাপ্লাই করতে হয়, অর্থাৎ তারা অভিজ্ঞতার মাধ্যমে জানেন যে কিভাবে চাষ করলে ফলন ভালো হবে। তার মানে সেখানে মানসিক পরিশ্রমেরও কিন্তু প্রয়োগ আছে। এরকম সমস্ত ক্ষেত্রে দৈহিক বা মানসিক পরিশ্রম প্রয়োগ করতে হয় এবং তার সাহায্যে যদি অর্থ উপার্জন করা হয় তখনই সেই শ্রমটাকে আমরা কিন্তু অর্থনীতিতে সেই পরিশ্রমটাকেই বলবো শ্রম। ঠিক আছে? এবার বৈশিষ্ট্য কি? শ্রমিক শ্রম বিক্রি করেন। একটা সময় ছিল যখন কৃতদাস প্রথা ছিল, তখন শ্রমিকের নিজেরই ক্রয় বিক্রয় ঘটতো, কিন্তু আমরা যে যুগে বসবাস করছি সেখানে শ্রমিককে শ্রম বিক্রি করতে হচ্ছে, অর্থাৎ শ্রমটা বিক্রয় করা হয়। তারপরে কি বলা হচ্ছে যে কোনো সময় আমরা যদি কাজ না করি সেই শ্রমকে সঞ্চয় করে রাখা যায় না। দেখবে আমি হয়তো আজকে আমার একটা কাজ আছে, আমি সেটা কি করলাম, আলসেমি করে বললাম যে এটা পরের দিন করব, কিন্তু পরের দিন তো পরের দিনের শ্রমের সাহায্যে আমি কাজটা করছি, অর্থাৎ পরের দিনের সময়টা তো নির্দিষ্ট, সেই সময়ের সাহায্যে আমি যে কাজটা করছি সেটা তো সেদিনের শ্রমের সাহায্যে। তাহলে আজ আমি আলসেমি করে কাজটা যে করলাম না, আজকে শ্রমটা কিন্তু আমার নষ্ট হয়ে গেল, এই শ্রমটাকে কিন্তু আমি জমিয়ে রাখতে পারলাম না, পরের দিন আমাকে অত্যাধিক চাপ নিয়ে কাজটা করতে হচ্ছে, সেটা কিন্তু ঠিক নয়। অনেকেই আছে, আমি স্টুডেন্টদের মুখে শুনি যে পরীক্ষার আগে ঠিক ম্যানেজ করব, অর্থাৎ তারা সারা বছর পড়াশোনা না করে ঠিক পরীক্ষার আগে প্রস্তুতি নিতে শুরু করে, কিন্তু সেটা কিন্তু ঠিক নয়। তার কারণ হচ্ছে সারা বছর ধরে যদি পড়াশোনা করো তাহলে ঠিক সময়ে ঠিক শ্রমটাকে কাজে লাগানো হচ্ছে। কারণ হচ্ছে শ্রম তো সঞ্চয় করে রাখা যায় না। কেউ যদি 30 দিনের পড়াটা একদিনে করতে চায় তাহলে 30 দিনে যদি আমি ধরে নিচ্ছি 6 ঘন্টা করে
পড়াশোনা করতো, তাহলে সেখানে কী হচ্ছে 6 ঘন্টা ইন্টু 30 দিন, তার মানে 180 ঘন্টা। তাহলে একদিনে যদি করতে চাই সেই পড়াটা 180 ঘন্টা কি ফেরত পাওয়া যাবে না? ওই সময়ে শ্রমটা ফেরত পাওয়া যাবে। সুতরাং শ্রম সঞ্চয় করে রাখা যায় না। নেক্সট কি হচ্ছে, আমরা যে কোনো জিনিস যখন কিনতে যাই বা বিক্রিও যদি করি, সবসময় যে বিক্রেতাকে উপস্থিত থাকতে হবে তা নয়। আমরা বিভিন্ন দোকানে দেখি সেখানে অন্য স্টাফেরা বিক্রি করতে পারেন, কিন্তু শ্রম এমন একটা জিনিস, শ্রমিকের উপস্থিতি, অর্থাৎ শ্রমের মালিক তো শ্রমিক, শ্রমিকের উপস্থিতি অবশ্যই প্রয়োজন। শ্রমিক ছাড়া কে শ্রমদান করবেন, তাই না? তারপরে যে শ্রম শক্তির ক্ষয় আছে, অর্থাৎ যত পরিশ্রম করা হবে তত পরিশ্রমের মাধ্যমে মানুষ কী হয়ে যান, ক্লান্ত হয়ে যান। তাই উপযুক্ত বিশ্রাম এবং খাদ্যের দ্বারা সেই ক্ষয়টা কিন্তু পূরণ করা যায়। এবং শ্রম অবিনশ্বর নয়, অর্থাৎ নশ্বর। নশ্বর মানে কি নষ্ট হয়, আমরা জমিয়ে রাখতে পারি না। আর লাস্ট হচ্ছে শ্রমের দাম, মজুরি, অর্থাৎ শ্রমের বিনিময়ে যেটা দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে কি মজুরি। ঠিক আছে, আমরা যেটা একদম সাধারণ ভাষায় মাইনে বলে থাকি, বেতন বলে থাকি। যদিও বেতন এবং মজুরির মধ্যে পার্থক্য আছে, সেটা তোমরা পরে শিখবে। এখন আপাতত এটাই জানো যে শ্রমের বিনিময়ে যেটা বলা হয় সেটা হচ্ছে কি মজুরি। নেক্সট হচ্ছে মূলধন। তাহলে লিখে ফেলো, মূলধনের বৈশিষ্ট্য লেখো। আনসারটা বলছি, মূলধন হলো এমন একটি উপাদান যা উৎপাদন করা হয় অন্য দ্রব্য উৎপাদনের কাজে ব্যবহার করার জন্য। অস্ট্রিয়ার অর্থনীতিবিদ বমবার্গ মূলধনকে উৎপাদনের উৎপাদিত উপাদান বলেছেন। আমরা আগের দিনে আলোচনা করেছি যে যা কিছু র মেটেরিয়াল, যন্ত্রপাতি, সেগুলোকে আমরা সব কি বলছি, মূলধন। অর্থাৎ এটা এমন একটা উপাদান যেটা তৈরি করতে হয় অন্য কিছু তৈরি করার জন্য। দেখো, জমি তো তৈরি করতে হয় না, জমিকে আমরা কাজের উপযুক্ত করতে পারি, কিন্তু জমি যেটা ছিল সেটাই থাকে। শ্রম, মানুষ কাজ করছেন, কিন্তু মূলধন এমন একটা জিনিস যেটা তৈরি করা হয় কোনো দ্রব্য তৈরি করার জন্য। অর্থাৎ মূলধনটাকে আমি ডাইরেক্ট ব্যবহার করতে পারছি না, সেটা অন্য দ্রব্য উৎপাদনের কাজে লাগছে। এবং অস্ট্রিয়ার অর্থনীতিবিদ বমবার্গ এই মূলধনকে কি বলেছেন, উৎপাদনের উৎপাদিত উপাদান। অর্থাৎ এমন একটা উপাদান যেটা তৈরি করা হয়েছে, উৎপাদন করা হয়েছে। ঠিক আছে, নেক্সট হেডিং করো মূলধনের বৈশিষ্ট্য। মূলধন হলো সঞ্চিত শ্রম, অর্থাৎ অতীতে শ্রমের সাহায্যেই মূলধন উৎপাদিত হয়। নাম্বার 2, মূলধন ভবিষ্যৎ আয়ের উৎস। মূলধনের দ্বারা উৎপাদিত দ্রব্য সামগ্রী বিক্রি করে অর্থ উপার্জন করা হয়। অধিক মূলধন বিনিয়োগে অধিক লাভবান হওয়া যায়। নাম্বার 3, মূলধন অস্থায়ী, এর অবচয় আছে। নাম্বার 4, মূলধন সঞ্চয়ের ফল। নাম্বার 5, এখানেও ব্র্যাকেটে লিখে রাখো মূলধনের দাম সুদ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো, মূলধন হলো সঞ্চিত শ্রম। কথাটা মানেটা বোঝো, খুব সুন্দর একটা কথা যে মূলধন, আজকে আমি একটা যন্ত্র পাচ্ছি, কিন্তু এই যন্ত্রপাতি তৈরি করার জন্য অতীতে তো শ্রমিককে ব্যবহার করা হয়েছিল। তাহলে শ্রমের সাহায্যে মূলধনটা তৈরি হচ্ছে। তার মানে মূলধনের মধ্যে কি রয়েছে, অতীতে শ্রমটা সঞ্চিত রয়েছে। তারপরে কি বলা হচ্ছে, মূলধন ভবিষ্যৎ আয়ের উৎস। অর্থাৎ কেউ যদি একটা মেশিন কিনে থাকেন, সেই মেশিনটাকে কাজে লাগিয়ে যে কোনো প্রোডাকশানই হোক না কেন তিনি বেশি পরিমাণে উৎপাদন করতে পারবেন, তাহলে তার ইনকামের সুযোগটা আরও বেড়ে যাচ্ছে। তার মানে কী হচ্ছে, অধিক মূলধন যদি বিনিয়োগ করা হয়, অর্থাৎ মূলধনের জন্য যদি অধিক টাকা খরচ করা হয়, তাহলে দেখা যাবে কি যে কোনো সংস্থার মালিক অধিক লাভবান হতে পারেন। মূলধন অস্থায়ী, এর অবচয় আছে। অস্থায়ী মানে কি, একটা মূলধন যত আমরা ব্যবহার করতে থাকি সেটা ক্ষয়ক্ষতি থাকে। অবচয় বলেছি কিন্তু অপচয় বলিনি।
অপচয় মানে মূলধনটা ব্যবহার করা হচ্ছে এবং যত বেশি ব্যবহার করব তত তার কার্যকারিতা কমে যায়। এর জন্য মাঝে মাঝে কী করতে হয়, মূলধনের জন্য যে ব্যয় করতে হয়, অর্থাৎ মূলধনটাকে রিপেয়ারিংয়ের ব্যবস্থা করতে হয়, মেনটেন করতে হয়। ফোর্থ কি, মূলধন সঞ্চয়ের ফল, অর্থাৎ আজকে আমি হয়তো একটা যন্ত্রপাতি তৈরি করছি বা যন্ত্র কিনছি, ঠিক আছে, সেটা কি হচ্ছে, আমার অতীতে টাকা ছিল বা আমি টাকা রেখে দিয়েছিলাম বলে সেই টাকাটা খরচ করেই মূলধন কিনতে পারছি, তাই মূলধনকে কি বলা হচ্ছে, সঞ্চয়ের ফল। আর লাস্ট হচ্ছে মূলধনের দামকে বলা হচ্ছে সুদ। ঠিক আছে, নেক্সট লেখো কি পড়ে থাকছে তাহলে, সংগঠন। তাহলে নেক্সট কোশ্চেন লেখো, সংগঠনের বৈশিষ্ট্য লেখো। আনসার বলছি, জমি, শ্রম ও মূলধনের সাহায্যে উৎপাদন কার্যটি সম্পন্ন করাকেই সংগঠন বলা হয়। আমরা বুঝতেই পারছি যে জমি, শ্রম, মূলধন, সংগঠন, এর মধ্যে জমি, শ্রম, মূলধন এই তিনটাকে জড়ো করে তারপরে উৎপাদন কার্যটা অনুষ্ঠিত করতে হয়। এই যে টোটাল কাজটাকে সম্পন্ন করা, এটাকেই বলা হচ্ছে কি সংগঠন। এই সংগঠনের বৈশিষ্ট্য তাহলে কি, নাম্বার 1, উৎপাদন কার্যটি সুসম্পন্ন করার মূল দায়িত্ব সংগঠনের। নাম্বার 2, জমির মালিককে খাজনা দেওয়া, শ্রমিককে মজুরি দেওয়া, মূলধনের জন্য সুদ দেওয়া, এই সব দায়িত্ব সংগঠকের। নাম্বার 3, সংগঠনের বিভিন্ন রূপ আছে। একজন ব্যক্তি সংগঠকের কাজ করলে তাকে উদ্যোক্তা বলা হয়। নাম্বার 4, সংগঠনও এক প্রকার শ্রম, তবে সংগঠনের শ্রম হল প্রকৃতপক্ষে উদ্যোগ। নাম্বার 5, এটাও ব্র্যাকেটে লিখে রাখো, সংগঠনের প্রাপ্য হলো মুনাফা। তাহলে আমরা দেখে ফেলি যে বৈশিষ্ট্যগুলো কি। ফার্স্ট হচ্ছে, সব কিছু থাকলেও জমি, শ্রম, মূলধন আছে, কিন্তু তারপরেও উৎপাদন কার্যটি হবে না যদি এটা দায়িত্ব সহকারে কেউ কাজটা কমপ্লিট না করেন। তাহলে মূল দায়িত্ব কার, সংগঠনের। এবারে যে জমির মালিককে খাজনা দেওয়া, শ্রমিককে মজুরি দেওয়া, মূলধনের জন্য সুদ দেওয়া, এই সমস্ত দায়িত্ব কার, সংগঠকের। সংগঠকের বিভিন্ন রূপ আছে, যেমন সরকারও একটা সংগঠন, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান আছে সংগঠন। এবার এই সংগঠক যদি একজন ব্যক্তি হন, তিনি যদি সংগঠকের কাজটি করে থাকেন, তাহলে তাকে আমরা কি বলবো, উদ্যোক্তা। এবার দেখো, সংগঠনও কিন্তু একটা শ্রম, অর্থাৎ পরিশ্রম করতে হচ্ছে, যে একটা মালিকানা সেটাকে মেনটেন করার জন্য জমি ভাড়া নেওয়া বা কারখানা ভাড়া নেওয়া, শ্রমিককে নিয়োগ করা, মূলধন বা লোন নেওয়া, হ্যাঁ, বিভিন্ন অন্যান্য যে র মেটেরিয়াল বা অন্যান্য উপাদান দরকার সেগুলো পারচেস করা, সমস্ত কাজটার মধ্যে কিন্তু অনেক পরিশ্রম দরকার হয়। তাই সংগঠনও এক প্রকার শ্রম, কিন্তু এই সংগঠনের শ্রমটাকে শ্রম না বলে আমরা কি বলছি, উদ্যোগ। ঠিক আছে, আর লাস্ট হচ্ছে, দেখো, একজন মালিক তার যা প্রাপ্য, অর্থাৎ উৎপাদনটা বিক্রি করে তার যে ইনকাম হয়, তিনি সেখান থেকেই খাজনা দিয়ে থাকেন জমির মালিক বা বাড়ির মালিককে, শ্রমিকদের মজুরি দিয়ে থাকেন, টাকা ধার নিলে সেখানে সুদ দিয়ে থাকেন। ঠিক আছে, তারপরে বাকি যেটা পড়ে থাকবে সেটাকে বলা হচ্ছে কি, মুনাফা। ক্লিয়ার হলো? এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, যে মূলধন বলতে তো আমি তোমাদের র মেটেরিয়াল বলেছি, যন্ত্রপাতি বলেছি, অথচ তার দাম আমি কি বলছি, সুদ। ব্যাপারটা কি হচ্ছে, সুদ আমরা কাকে বলি, যদি ঋণ নিই তাহলে তাকে সুদ বলা হয়। এটা আমি সুযোগ পেলে অবশ্যই ক্লাসে তোমাদের আরও ডিটেলে বোঝাবো, তবে এখানে চেষ্টা করি, যারা বোঝার চেষ্টা করছো, রেগুলার ক্লাস করছো, আমি বুঝতে পারছি তারা নিশ্চয়ই সেটাকে বুঝতে পারবে। কেন মূলধনের দামকে সুদ বলা হচ্ছে? অ্যাকচুয়ালি দেখো, যিনি ব্যবসা করতে আসছেন, বুঝতে হবে তার হাতে কিছু টাকা আছে। এবার এই টাকাটা তিনি ব্যাংকে জমাতে পারেন অথবা উৎপাদন কাজে বিনিয়োগ করতে পারেন। ব্যাংকে জমালে সেটাকে আমরা বলছি সঞ্চয়, ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে যদি জমান সেটাকে আমরা বলছি সঞ্চয়, আর যদি উৎপাদন কাজে নিয়োগ করেন তবে সেটাকে আমরা বলছি কি, বিনিয়োগ। এবার ব্যাংকে জমালে তা থেকে কতটা সুদ পাওয়া যাবে সেটা আমরা সবাই নিশ্চিত, কিন্তু আমি যদি বিনিয়োগ করে থাকি
সেইটা আজকে বিনিয়োগ করলাম, কবে আমার প্রফিট হবে, কবে এটা থেকে আমি কত টাকা ফেরত পাবো, আমরা কিছু জানি না। অর্থাৎ বিনিয়োগের রিটার্নটা কবে কি আসবে আমরা সেটা বুঝতে পারি না। তাহলে একটা মেশিন, এটা প্রফিট বলা ঠিক না, প্রফিট হচ্ছে উদ্যোক্তার আয় থেকে ব্যয় বাদ দিয়ে যেটা সেটা। তো ধর একটা মেশিন, আমার কাছে 50,000 টাকা আছে, আমি ভাবছি 50,000 টাকা দিয়ে দুটো মেশিন কিনবো, করে একটা ব্যবসা চালাবো, 25,000 টাকা করে দুটো মেশিনের দাম। কিন্তু আমি 50,000 টাকা যদি ব্যাংকে রাখি তাহলে আমি জানি সুদটা কতটা আমি জানি, কিন্তু আমি যদি ইনভেস্ট করি তার রিটার্ন কত আসবে, অর্থাৎ ওই যন্ত্রটা বা মেশিনটা ব্যবহার করে আমার ইনকাম কতটা বাড়বে সেটা আমি আজকে নিশ্চিত নই। কিন্তু একটা অভিজ্ঞতা বলে বা চারিপাশে খোঁজখবর নিয়ে সবাই বুঝতে পারেন যে কতটা আনুমানিক হতে পারে রিটার্নটা। তাহলে কখন তিনি বিনিয়োগ করবেন? যতক্ষণ তিনি দেখবেন যে তার সুদের থেকে এই বিনিয়োগের রিটার্নটা বেশি, ততক্ষণ তিনি বিনিয়োগে উৎসাহী হবেন। কোথায় গিয়ে বিনিয়োগটা স্টপ করে দেবেন? যখন দেখবেন ওই টাকাটার সুদ এবং বিনিয়োগের রিটার্ন এ দুটো সমান, ততদূর পর্যন্ত কেউ একজন বিনিয়োগে উৎসাহী হবেন। তাই সুদটা যেহেতু আমরা জানতে পারি, তাই সুদটাকেই ধরা হয় মূলধনের দাম। ঠিক আছে? অ্যাকচুয়ালি মূলধন হচ্ছে যন্ত্রপাতি, র মেটেরিয়াল এগুলো, কিন্তু এগুলো আমি যে কিনবো সেই টাকাটা আমি ব্যাংকে না রেখে এখানে ইনভেস্ট করছি, তাহলে এখানেও তো আমি কিছু প্রতিদান চাইবো। এবং আমি যেই মুহূর্তে দেখবো আমার এখানে অর্থাৎ ব্যবসার বা বিনিয়োগের যে প্রত্যাশিত প্রতিদান এবং ব্যাংকে সুদের হার বা আর্থিক প্রতিষ্ঠানে সুদের হারটা সমান, সেই মুহূর্তে কিন্তু আমি সেই জায়গাটাতেই কিন্তু টাকাটা ইনভেস্ট করব। যদি দেখি সুদের হারটা বেশি, অবশ্যই আমি কোথায় যাব? জমাতে চলে যাব। বোঝা গেল? এই কারণে মূলধনের দামকে বলা হচ্ছে কি সুদ। ঠিক আছে? আর ছোট্ট একটা কোশ্চেন আছে, এটা একটু লিখে নাও, তারপরে আমাদের এই অধ্যায়টা শেষ হবে। অর্থনীতি শাস্ত্রকে মূলত কটি ভাগে আলোচনা করা হয়, সেগুলো কি কি? আবার বলছি প্রশ্নটা, অর্থনীতি শাস্ত্রকে মূলত কটি ভাগে আলোচনা করা হয়, সেগুলো কি কি? আনসার বলছি, অর্থনীতি শাস্ত্রকে মূলত দুটি ভাগে আলোচনা করা হয়। নাম্বার 1, ব্যষ্টিগত বা ব্যক্তিগত অর্থনীতি, ব্র্যাকেটে লেখো মাইক্রো ইকোনমিক্স। নাম্বার 2, সমষ্টিগত অর্থনীতি, ব্র্যাকেটে ম্যাক্রো ইকোনমিক্স। এবার ব্যষ্টিগত বা ব্যক্তিগত অর্থনীতিটা ব্যাখ্যা করছি। ব্যষ্টিগত অর্থনীতিতে কোনো অর্থনীতির নির্দিষ্ট শ্রেণী বা গোষ্ঠীর অর্থনৈতিক আচরণ নিয়ে আলোচনা করা হয়, যেমন ভোক্তার আচরণ তত্ত্ব, উৎপাদনের যোগান ইত্যাদি। নেক্সট, সমষ্টিগত অর্থনীতিটা এবার বলি। কোনো অর্থনীতির সামগ্রিক পর্যালোচনা অর্থনীতির যে বিভাগে আলোচ্য বিষয় তাকে বলা হয় সমষ্টিগত অর্থনীতি, যেমন জাতীয় আয়, মুদ্রাস্ফীতি, বেকারত্ব ইত্যাদি। এবার তাহলে একটু ব্যাখ্যাটা বুঝে নাও যে ব্যষ্টিগত বা ব্যক্তিগত ব্যাপারটা কি হচ্ছে, অর্থনীতির পার্টিকুলার একটা গ্রুপকে নিয়ে, একটা শ্রেণীকে নিয়ে যখন আলোচনা করা হচ্ছে তখন সেটা হলো কি ব্যষ্টিগত বা ব্যক্তিগত অর্থনীতি। যেমন ধরো চাহিদা, একজন ক্রেতা কোনো জিনিস কেনার আগে কি কি ভাববেন সেটা যখন আমরা আলোচনা করব, তাহলে মানে একজন ক্রেতা বা ক্রেতাদের যদি একটা আমি গ্রুপ ভাবি বা শ্রেণী ভাবি, তাহলে সেটা কি হলো একটা শ্রেণীকে নিয়ে আলোচনা, সেটা কোথায় আসবে? ব্যক্তিগত অর্থনীতি। এখানে আছে ভোক্তার আচরণ তত্ত্ব। ভোক্তা মানে কি? ভোগকারী, অর্থাৎ ক্রেতা কিনছেন, কিনে ব্যবহার করছেন, তাহলে ভোক্তা বা ক্রেতা তার একটা শ্রেণী। উৎপাদনের যোগান, এই যোগানটা কারা দিচ্ছেন? উৎপাদকেরা, তারাও একটা শ্রেণী। তাহলে এই যে নির্দিষ্ট শ্রেণীকে নিয়ে আলোচনা যেহেতু করা হচ্ছে, এগুলো মাইক্রো ইকোনমিক্স বা ব্যষ্টিগত অর্থনীতির আলোচ্য বিষয়। তাহলে সমষ্টিগতটা কী হবে? ঠিক তার উল্টোটা, অর্থাৎ যেখানে সামগ্রিকভাবে অর্থনীতির আলোচনা করা হবে, এমন একটা বিষয় যেখানে সমগ্র দেশ চলে আসছে। যেমন ধরো বেকারত্ব, সেটা সারা দেশের ব্যাপার। জাতীয় আয়, দেশের সমস্ত মানুষের আয়। মুদ্রাস্ফীতি মানে হচ্ছে দাম বেড়ে যাওয়া। এগুলো সমস্তটাই কি হচ্ছে? একটা সারা দেশের অর্থনীতিকে জড়িয়ে ওটা আলোচনা, এজন্য সেগুলো কি সমষ্টিগত অর্থনীতি। ঠিক আছে? তাহলে প্রথম অধ্যায়টা আজকে শেষ হলো।
যারা ক্লাস ফলো করছো সত্যি তাদের আমি তাদের কি বলবো, তাদের প্রতি আমার অত্যন্ত ভালো লাগা জানাচ্ছি যে তারা কঠিন পরিস্থিতিকে অবহেলা করে কিন্তু সুযোগটাকে নষ্ট করছে না, অর্থাৎ তারা এইভাবেই পড়াশোনাটা চালিয়ে যাচ্ছে। কেননা দেখো, পরিস্থিতিকে তো আমরা অগ্রাহ্য করতে পারি না, এখন কঠিন পরিস্থিতি, আমাদের তো কিছু করার নেই। তাই যেটুকু সুযোগ আছে আমাদের পড়াশোনা করার, সেই সুযোগটুকু কিন্তু আমরা পুরোপুরি কাজে লাগাবো, তাহলেই তো আমরা এগিয়ে যেতে পারবো। তো যারা এইভাবে পড়াশোনা করছো তাদের আমি এটুকুই জানাচ্ছি, আমি খুব খুশি হচ্ছি। ঠিক আছে, আর সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। প্রথম অধ্যায়টা তবে এখানেই শেষ। ভালো থেকো সবাই।